বাংলাদেশের রাজনীতিতে অ্যাডভোকেট ফজলুর রহমান একটি আলোচিত নাম। তিনি পেশায় একজন আইনজীবী। ছাত্রজীবন থেকে শুরু করে ধীরে ধীরে তিনি এখন জাতীয় রাজনীতিতে ব্যাপকভাবে পরিচিত। আমরা আজকে সময়ের আলাপ আমাদের এই অনুষ্ঠানে আমরা তাকে আজকে অতিথি হিসেবে পেয়েছি। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি এই প্রোগ্রামে। শুরুতে একটু জানতে চাই যে আপনি ভাটির দেশের মানুষ, ভাটির দেশেই বেড়ে ওঠা কিশোরগঞ্জে। আপনার একটু বেড়ে ওঠারটা জানতে চাই এবং আপনি কিভাবে ধীরে ধীরে রাজনীতিতে আসলেন, মুক্তিযুদ্ধ, সেই অংশটুকু একটু ছোট করে জানবো আপনার কাছে। দেখেন, আমার বেড়ে ওঠা, আমি একটা সাধারণ পরিবারে জন্মগ্রহণ করছি। বাবার কথা যখন আমার মনে পড়ে তখন আমার বয়স আমার বাবার বয়স 28 বছর 29 বছর। আমি সেই বাবার ঘরে জন্মগ্রহণ করেছি যে বাবার হাওরে জমি ছিল, যে জমিতে নিচে 500 মণ, যে বছর ভালো ধান হতো সেই বছর 600 650 মণ ধান হতো। 10টা হালের বলদ ছিল, ষাঁড় ছিল, 5টা গাভী ছিল, 3টা টিনের ঘর ছিল বাড়িতে। এবং আমি যেহেতু সচ্ছল গ্রামীণ সচ্ছল পরিবারের ছেলে, কাজে সেইখানে আমারও একটা কোনো দিনই পিছু টান ছিল না, আমি সব করতাম। তারপরে ক্লাস 6-7-এ উঠে আমি চলে গেলাম আমার পাশের ইউনিয়ন ইটনা উপজেলা হেডকোয়ার্টার, আমার বাড়ি থেকে 2.5 মাইল দূরে। সেই ফজলুর রহমান আমি দেখলাম আমার উপরের শ্রেণীতে যারা পড়তো হিন্দু মুসলমানের চেয়ে, আমাদের এলাকাতে হিন্দু মুসলমান প্রায় সমান সমান, এবং শিক্ষকরা বলতো, ফজলু তুই আসার আগে মুসলমানের ছেলে এত ভালো ছাত্র ছিল না, সব হিন্দুদের ছেলেরা ভালো ছাত্র ছিল, ফার্স্ট হইতো সেকেন্ড হিন্দুদের ছেলেরা। আমার এলাকায় হিন্দু অধ্যুষিত এলাকায়। আচ্ছা, সেই সময় থেকে হঠাৎ করে 62 সনে 9-এ পড়ি। আমি স্কুলের ক্যাপ্টেন, এটাকে মনিটর বলা হয় স্কুলে, ক্যাপ্টেন। আমি ফার্স্ট বয় হিসাবে 9-এ পড়ি। হঠাৎ করে দেখা গেল ছাত্র আন্দোলন আইছে। আইয়ুব মোনেম ভাই একরশিতে ফাঁসি চাই, ছাত্র আন্দোলন। সেই ছাত্র আন্দোলনের নেতা শাহ মুয়াজ্জেম হোসেন নাম শুনি, শেখ ফজলুল হক মনি, সেই এদের নাম শুনি, বদরুদ্দুজা বড় লস্কর ইত্যাদি ইত্যাদি। আমাদের এলাকার নেতা আইয়ুব রেজা চৌধুরী, 64 সনের ছাত্র আন্দোলনের ছাত্রনেতা রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাক, সিরাজুল আলম খান, ওয়াইদুর রহমান, ফেরদৌস আহমদ কুরাইশি, এরা হইল নেতা। আমরা ওখানে কলেজে ফার্স্ট ইয়ারে এই তো যুক্ত হয়ে গেলাম। কিন্তু রাজনীতিতে জড়িয়ে পড়লাম টোটালি 1964 সনের পরে 65-66 সনে। 64 সনে বঙ্গবন্ধুকে 26শে অক্টোবর দেখলাম কিশোরগঞ্জের রংমহল সিনেমায় হলে। তখন গরুয়া রাজনীতি ছিল। আইয়ুব খান কোনো বাইরে রাজনীতি করতে দিত না, ঘরের ভিতরে রাজনীতি। উহে থেকে আইয়ুব খান থেকেই গরুয়া রাজনীতি কথাটা আসছে। আপনি মুক্তিযুদ্ধে কিভাবে? আমি মুক্তিযুদ্ধের 71 সনের আগেই কিন্তু আমি মুক্তিযোদ্ধা। 1970-এ আসলো, ইলেকশন হইলো, 71 সনে যুদ্ধে গেলাম। আপনি তো মুক্তিযুদ্ধ করেছেন এবং আপনি বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ যে কারণে করেছিলেন, দেশটা স্বাধীন হয়েছে আপনাদের কারণে, স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। এই 54 বছরে যে কারণে মুক্তিযুদ্ধটা হয়েছিল সেটির কতটুকু পূরণ হয়েছে? আমি এই কথাটা যদি আমি বলি, এটার দুইটা দিক। একটা দিক হলো মুক্তিযুদ্ধ যে কারণে হয়েছিল, আমার যে স্বপ্নের মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ এখনো বাস্তবায়িত হয় নাই। কারণ এই দেশে মনুষ্যত্ব নাই, বিবেক নাই, গণতন্ত্র নাই, এই দেশে মানবতা নাই, এই দেশে ধর্মনিরপেক্ষতা নাই, এইগুলো অনুপস্থিত আছে। কিন্তু আরেকটা জিনিস ভালোই মন্দে মিলাই এই দেশে একটা ডেভেলপমেন্ট হয়েছে বাঙালি জাতির, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক। বাঙালি জাতির কোনো সন্তান কিন্তু ব্যাংকের মালিক ছিল না। ব্যাংকের মালিক ছিল একমাত্র একটা ব্যাংক ছিল পূর্ব পাকিস্তানে, তাও বাঙালির না, এটা হাবিব ব্যাংক, পশ্চিম পাকিস্তানি হাবিবদের ব্যাংক। সমস্ত কল কারখানা ছিল আদমজি, ইস্পাহানি, দাউদ বাওয়ানু, সাইগলদের। আমরা তাদের কোম্পানিতে পাটকলে লেবার হিসাবে কাজ করতাম, জুট মিলে টেক্সটাইল মিলে লেবার হিসাবে কাজ করতাম। লতিফ বাউনির এখানে গিয়ে হাতজোর করে দাঁড়াইতাম তাদের পাঞ্জাবি ম্যানেজারের সামনে, আমি খেতে পারি না, আমার একটা চাকরি দেন, যা বলবেন তাই শুনবো, 2টা লাথি দিলেও সই। সেই লাথি খাওয়া বাঙালিরা, নিজেদের কিছুই ছিল না, কল ছিল না, কারখানা ছিল না। এখন যত কল কারখানা আছে, ভালো অথবা মন্দ, লুটপাট করা অথবা সত্য পথে চলা, সবটাই এখন বাঙালির সন্তানদের। এইটা কিন্তু হইছে, এইটা অস্বীকার করলে বেইমানি করা হবে নিজের সঙ্গে। এখন কল কারখানার মালিক বাঙালিরা, ইন্স্যুরেন্স কোম্পানির মালিক বাঙালিরা, ব্যাংকের মালিক বাঙালিরা। এরপরে আপনি আসেন, বাঙালির ছেলে কোনোদিন জেনারেল ছিল না,
বাঙালির ছেলে মেজর হইলে পরে 7 গ্রাম দূর থেকে দেখতে হইতো অমুক আব্দুল আলীর ছেলে নাকি মেজর হয়েছে। এখন এই দেশে বাঙালির ছেলে এখন জেনারেল ওয়াকার, জেনারেল আজিজ, জেনারেল অমুক, জেনারেল তমুক, লেফটেন্যান্ট জেনারেল তো আমি নামই কইতে পারব না, এত নাম তা মুখস্থ করুন লাগবো 7-3, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল। আপনি হয় নাই কি বাঙালির? তো না, এগুলো তো হয়েছে, এগুলো তো আপনাদের মানে মুক্তিযুদ্ধের আমরা ফসল। এবং আমাদের উপরও নেতা ছিল, কিন্তু যারা যেটা 52 সনে মারা গেছিল গুলি খায়া, এদের রক্ত ভুলে যান কেন? যারা ভাষা আন্দোলন করছিল, আচ্ছা, হ্যাঁ, সেই বরকত সালামদের কথাটা ভুলে দেন কেন? 11 দফা আসাদুজ্জামান আসাদের কথা, মতিউরদের কথা আমরা ভুলে, আমরা তো বড় আত্মবোলা জাতি, বড় বেঈমান, বড় নিমক হারাম জাতি, আমরা ভুলে যাই। স্বাধীনতা সংগ্রামের লক্ষ লক্ষ শহীদের কথা আমরা ভুলে যাই কেন? কেন এখন বলতে চাই আমরা যে স্বাধীনতা সংগ্রাম যেটা হয়েছিল এটা ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়েছিল, মুক্তিযুদ্ধ 71 ভাইয়ে ভাইয়ে ঝগড়া, এর চেয়ে কি নিমক হারাম বেতুমিজ কাফের আছে নাকি যারা বলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়েছিল 71 সনে? একটা পক্ষ ভুলে যাওয়ার চেষ্টা বা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতেই পারে, কিন্তু তাই বলে কি মানে ভুলিয়ে দেওয়া সম্ভব কিনা? এটা না, এটা সম্ভব না। কারবালার ইতিহাস যেমন ইয়াজিদরা ভুলাইতে পারে নাই, তেমনি স্বাধীনতা বিরোধী শক্তি কোনোদিনই মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলাইতে পারবে না। যেমন পলাশির ইতিহাস, যেমন মীর জাফরের সন্তানেরা 100 বছর চেষ্টা করে ভুলাইতে পারে। 100 বছর কিন্তু মীর জাফরের লোকদের হাতে মুর্শিদাবাদের ক্ষমতা এবং ক্ষমতার ভাগ ছিল, তারা পারে নাই। 1857 সনে প্রথম সিপাহী বিপ্লব হওয়ার পরেই কিন্তু মানুষ বলা শুরু করলো মীর জাফর বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলা দেশপ্রেমিক। এটা এখনও সত্য এবং এটা অনন্তকাল সত্য থাকবে। আপনাকে যদি বলি আপনার নাতির নাম 5 লক্ষ টাকা দিব, মীর জাফর রাখেন, আপনি রাখবেন না। ইভেন একজন গরিব মানুষ ভিক্ষা করে, তাকে যদি বলেন তোমার একটা ছেলে হয়েছে 5,000 টাকা দিব, ওর নাম মীর জাফর রাখো, ওই মেয়েটা কিন্তু তার মীর জাফর রাখবে না। কাজেই ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর। কিন্তু অনেকে বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ যেটা করেছে, এইটার কারণে এখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাংলাদেশের রাজনীতিতে খুব একটা সুবিধা করা যায় না, ট্যাগিং এর রাজনীতি, আমাকে খালি সময় দিবে ইউনূস সাহেব, আমাকে সাবজেক্টিভ টেন্সে কথাটা বলতেছি। আমি ফজলুর রহমানকে খালি সময় দিবে, শুধু ডিস্টার্ব করবে না কেউ। আমি শুধু একদিন বসবো সোহরাওয়ার্দী উদ্যানে, মুক্তিযোদ্ধার নাম দিয়ে কারা কারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে আসো, দেখি তো জামাত ইসলাম যে 130 কোটি টাকা 40 কোটি টাকা খরচ করে যে সমাবেশটা করে, এর চেয়ে একটা লোক কম হয় কিনা? আপনারা এগুলো কি বলেন? এগুলো তো রাজাকাররা বলে। না, আমি মুক্তিযুদ্ধে কথা বলি নাই যে মুক্তিযুদ্ধ এখন আর চলে না, আমি এই কথা বলি নাই যে মুক্তিযুদ্ধের একটি দল মানে মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধটাকে একটি দল কুক্ষিগত করে ফেলেছিল এবং কুক্ষিগত করার কারণে মানে শুধুমাত্র ওই দলটাই মুক্তিযুদ্ধ করেছে, এটা একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল। সেই দিক থেকে যে ওই যে চেতনাটা এটা এখন আর রাজনীতিতে খাটছে না এমন অনেকেই বলছে। যুদ্ধটা হয়েছিল এই কারণে, খুব সোজা হিসাব, 70 সনে শেখ মুজিবের দল জিতলো। এই কেন জানি এই খারাপ মানুষটারে সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে দিল এবং 71% ভোট পাইল আওয়ামী লীগ, 71% ভোট। 10% ভোট পাইল 3টা মুসলিম লীগ, 6% ভোট পাইল জামাত। এটা আর বাড়ে না গোলাম আজমের নেতৃত্বে, অর্থাৎ 29% ভোট বাইরে। আর একা শেখ মুজিবের দল ভোট পাইল 71% 1970 সনে এবং 162টা সিট পূর্ব পাকিস্তানে, 160টা সিট পাইল। তাহলে একটা দল বলবে না তো কয়টা দল বলবো কোন তো দেখি? কেন আপনারা এত বেশি প্রতিহিংসা পরায়ণ কেন? যে একটা দলে 162টা সিটের মধ্যে 160টা সিট একটা দল পায়, তো এইটাই তো বলবে। তারপরে তো এই লোকটা তো মৌলানা ভাসানীর গিয়ে পায়ে ধরে সালাম করে বলছে হুজুর আমার সাথে থাকেন। আর এই হুজুরই তো প্রথম বলছে এই মুজিব তুমি স্বাধীনতা ঘোষণা করো, তোমার সাথে আমি থাকবো। হুজুরে বাদ দিয়া করছে, মনি সিংরে বাদ দিয়া করছে, মুজাফররে বাদ দিয়া করছে, মনোরঞ্জন ধররে বাদ দিয়া করছে। আর কে ছিল? হ্যাঁ, কে ছিল? বাংলাদেশে কোন রাজনৈতিক দল ছিল যারা বাদ দিয়া করছে? হ্যাঁ করছে, কারে বাদ দিয়া করছে? জামাতকে বাদ দিয়া করছে। কারণ জামাত বলছে, কি বলছে?
যে মুক্তিযুদ্ধ যারা করে এরা হইল ভারতের দালাল, নাম দিছে দুষ্কৃতিকারী। টিক্কা খান যখন একদিনে 5 লক্ষ লোক মাইরে ফেললো সারা বাংলা, একদিনে না 3 দিনে 5 লক্ষ লোক, 25 রাত থেকে 28 রাত পর্যন্ত 5 লক্ষ লোক মারে ফেললো। শুধু 90,000 লোক মারছে এই বুড়িগঙ্গা নদীর থেকে ধরে কেরানীগঞ্জ নবাবগঞ্জ পর্যন্ত। এগুলো কত কমু? এই প্রথম যে দেখাটা করলো তার নাম হইল টিক্কা খানের সঙ্গে গিয়ে পায়ে ধরে সালাম করে বলে, হুজুর আপনার সাথে আমি আছি। তার নাম কি? গোলাম আজম। আপনি ছবি দেখেন। আমি যদি মিশা কথা বলি জামাত ইসলাম আমাকে যা ইচ্ছা ফুয়াজা পাগলা বলে, তো আরও বলো। প্রথম দেখা করছে টিক্কা খান, বলছে আমি আছি আপনার হত্যাকাণ্ডের পক্ষে, বাঙালিরা করে ডুবায় দেন বঙ্গোপসাগরে। এবং এরাই তো প্রথম আলবদর সৃষ্টি করে, রাজাকার সৃষ্টি করে, আলসাম সৃষ্টি করে। এরা বাঙালির মুনির চৌধুরী, এই যে মুনির চৌধুরীর কবরে যায় এখন দোয়া করবার লাগি ডাকসুতে পাশ করে গিয়ে কি দোয়া করে, এই যে যায় স্মৃতিসৌধে গিয়ে কি কয়, মনে মনে কয় তো প্রকাশ্যে বলুক 30 লক্ষ লোককে যারা হত্যা করছে আল্লাহ তাদের বিচার করো, এটা বলুক। এই হাত তুললে মানুষকে ধোঁকাবাজি করার তো কোনো অর্থ নাই। এটা কইলেই ফুজু পাগলা হয়ে গেলাম আমি, না? একটু রাজনীতির দিকে আসি, যে আপনি কিছু মন্তব্যের কারণে, মন্তব্য বলি বা কিছু বক্তব্যের কারণে আপনার দল অসন্তুষ্ট হয়েছিল, আপনার পদ স্থগিত করে রেখেছে এবং সেই পদটি এখনও মনে হয় স্থগিত অবস্থায় আছে। আগামী 20 তারিখে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন আছে, আপনি কি সেখানে যাবেন? আপনি জানলেন কেমন? আচ্ছা বলে। আচ্ছা 20 তারিখে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন আছে। আপনি দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জের বিএনপিকে সংগঠিত করে আসছেন। এখন এর আগে যেহেতু যেহেতু আপনার পদ স্থগিত আছে, তাহলে কি আপনি এই সম্মেলনে যাবেন কিনা, বা আপনার কাছে দলের এখন মানে আমার যদি দল নেয় আমি দলের প্রতি ধন্যবাদ জানাইব, কৃতজ্ঞ থাকব। এবং সেইটা কিন্তু রাজনীতি যারা করে, দোজ হু নোজ পলিটিক্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডস দ্য পলিটিক্স, যারা রাজনীতি বুঝে এবং করে, তারা কিন্তু আজকের কিশোরগঞ্জের সম্মেলনে যেটা হইতেছে, আমি কিন্তু কিশোরগঞ্জের ফজলুর রহমান, এটা কিন্তু আমি দাবি করে রাখলাম এবং এটা আমি প্রমাণ করব। এটা আমি বহুদিন যাবৎ মানুষ জানে, কিশোরগঞ্জের ফজলুর রহমান। আমার দলের রাজনৈতিক যদি শিষ্টাচার বলে কোনো কথা থাকে আমাকে নেওয়া উচিত। তারপরে আমি শিষ্টাচারও চাই না। আমি বলছি ঠিক আছে, আমি তো মানুষ, আমার তো ভুল হইতে পারে। কিসের জন্য করছে আমি কিন্তু জানি না। আমি কিন্তু এখনও ভুল করছে বলে আমি জানি না। আমারে বলে না আপনি এই ভুলটা করছেন, আপনি কুরুচিপূর্ণ বক্তৃতা করছেন। কুরুচিপূর্ণ বক্তৃতা করি বলে আপনি একটা টেলিভিশন একটা উদ্বোধন করতেছেন, আমারে 1 নম্বরে আনছেন বাংলাদেশে। অত কুরুচিপূর্ণ মানুষরা আপনি আনছেন কেন? আপনি তো দোষী মানুষ। আমি কুরুচিপূর্ণ বক্তৃতা করলে আমার বক্তৃতা লাখ লাখ ক্যাসেট বিক্রি হয়। আপনি কি বলেন? আমি যে টক শো করি এই কারণে অন্তত 25টা ফ্যামিলি বাচ্চা আছে খালি আমার বক্তৃতা বিক্রি করিয়া। আমি এত কুরুচিপূর্ণ বক্তৃতা করি আর মানুষ শুনে এই কথাটা লেখছে আমার নামে, আমি কুরুচি। এটা কিন্তু আমার দল যদি আমার ফিরায় এটা জিজ্ঞাসা করবো আমি কোন কুরুচিপূর্ণ কথাটা কইছি, এটা কোন কথাটা বুঝছেন? হ্যাঁ, তবে এই যে আপনার সাথে কয়ে যেতেছি ইউটিউব কিছু বেরিয়েছে, আমি একটা কথা বলছি শুধু আপনাকে বলি। আমি এক সময় বলছিলাম 10,000 বছর পর্যন্ত আমরা ভারতীয় ছিলাম, আমরা বাঙালিরা ভারতীয় ছিলাম। এখানে 10,000 বছর পর্যন্ত কথাটা কাইটে দিছে, আর ছিলাম কথাটা কাইটে দিছে দিয়া এটা 25 বার ইউটিউবে দেখাইতেছে। দেখেন ফজা পাগলা কি কয়, আমরা ভারতীয়, আমরা ভারতীয়। এখন এই কথা শুনে যদি আমাদের নেতা তারেক রহমান সাহেব যদি ফজলুর রহমান না চিনে থাকে, আমাদের নেতা ফখরুল ইসলাম আলমগীর এত একসাথে বক্তৃতা করি যদি ফজলুর রহমানকে না চিনে থাকে, আমার মতো ফজলুর রহমানকে হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা করি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, আমার স্বভাব চরিত্র 60 বছরের আমার রাজনীতি না জেনে থাকে, শুধু একটা কাট পিস একটা ইউটিউবের একটা বক্তব্যের কারণে আমি কুরুচিপূর্ণ বক্তৃতা করছি, কাজে আপনি আউট। এটা আমার উপরে কি অবিচার করা হয়েছে না? আমাকে কি অপমান করা? আমি তারপরেও বলি কেন জানেন, আমি কেন আসি? রাজনীতি ছাড়ে দিতাম, কিন্তু আমি আওয়ামী লীগ ছাড়ে আইছি। একটা দোষ আছে না, এক স্বামীর ঘর করতে পারছে না, আর এক স্বামীর ঘর থেকে এখন যাইতেছে, কয় না মানুষ তুই তো স্বামীর ঘর করতে পারস না। নাহলে বিএনপি তো আমার উপরে এটা অবিচার করছে দল। আমাকে বলবে না যে আপনি অপরাধটা করছেন, এই কারণে আপনাকে একটা কথাও তো বলে না আমি কি অপরাধটা করছি। এবং আমি যদি বুঝতাম অপরাধ করি, আমি বলছি না আমি মানুষ,
আমি 100 কথা বললে আমার 2টা কথা এদিক সেদিক হইতে পারে না, কার হয় না পৃথিবীতে। চার্চিলের পর্যন্ত হয়, গান্ধীর হয়, জিন্নার হয়, শেখ মুজিবের হয়, নেলসন ম্যান্ডেলার হয়। 100 কথা বললে 2টা কথা এদিক সেদিক হয়, হইতেই পারে। আমি বলছি আমি তো মানুষ, যদি কেউ বলতে পারে 2টা কথা আপনি ভুল বলছেন, এমনি আমি বলবো আমি আপনার কাছে মাপ চাই, আমি ভুল বলছি। এটা তো বলে নাই। কাজে এই যে 20 তারিখের সম্মেলন আমি তো যাইতেই চাই, কারণ কিশোরগঞ্জ তো আমার। আমি বলতে পারি কিশোরগঞ্জ আমার, আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান, তো কোনো দলের না তো। না, অনেকে যেটা আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন, মুক্তিযুদ্ধের কে যারা খাটো করে দেখাতে চায়, অবমাননা করতে চায়, তাদের বিরুদ্ধে কথা বলেন। এইসব কথা বলার কারণে অনেকেই যেটা মনে করেন বা অনেকেই যেটা বলেন, যে বিশেষ করে একটি গোষ্ঠী যেটা বলেন যে আপনি একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ছিলেন, আপনি আওয়ামী লীগকে আসলে ভুলতে পারেন না। হ্যাঁ, আওয়ামী লীগকে বলতে পারি না, আমি মুক্তিযুদ্ধকে বলতে পারি না। এই শেখ হাসিনা তার আওয়ামী লীগ 15 বছর যা করছে, আমি যত কঠিন কথা কইছি আপনি বুকে হাত দিয়া বলেন, অত কঠিন কথা ভিতরে থেকে কেউ বলতে পারেনি। এই যে ভদ্র মহিলা বৈশা আসছে, তাকে বলছি তুমি বিধবা হইবা, সন্তানদেরকে বলছি তোমরা এতিম হইবা, কিন্তু আমি হাসিনার ভয়ে পালাইব না, এমন কোনো কথা নাই যা আমি বলি নাই। আমি এত সাহসিকতার সঙ্গে তাদের আওয়ামী লীগ না, এই যে কালিমুখে ওই যে লন্ডন থেকে মন্ত্রীগুলা কথা 2টা একটা পাইলে 2টা চল লাগাইতাম, এগুলো সব আমার চোরে চল লাগাইতাম, দাঁত ফালাই দিতাম। চোরের দল, তোরে বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করাইছস। বঙ্গবন্ধু আর আওয়ামী লীগ একটা, কেন আমি মুক্তিযুদ্ধ বলতে পারি না এবং বলবো না কোনোদিন মৃত্যু পর্যন্ত। তো মুক্তিযুদ্ধের কথা বলে তো প্রথমেই ছবিটা বাইসে উঠবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরপরে পিছনে বাসবে তাজউদ্দিন সৈয়দ নজরুল্লাহ, এরপরে যুদ্ধের ফিল্ডে বাসবে উসমানী, জিয়াউর রহমান, রফিকুল ইসলাম বীরুত্তম, মেজর খালেদ মুশাররফ বীরুত্তম, মেজর হায়দার বীরুত্তম। বাসবে কিনা অনেকে যদি মুক্তিযুদ্ধ করলে যদি এরা বাইসে উঠে, আমি তো আরও বলবই। এখন যেখানে রাজাকাররা আলবদররা এই দেশ খায়া দিতে চাইতেছে, আমি তখন মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবই। তার মানে আপনার কাছে মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধটাকে টার্গেট করা হচ্ছে। হ্যাঁ, 5ই আগস্টে 2টা রূপ, যে কথাটার জন্য দল আমাকে বাইর করছে। একটা রূপ হইল তারেক রহমান বিএনপির নেতৃত্বে জমিটা সৃষ্টি করছে 15 বছরে, হাসিনার বিরুদ্ধে বিএনপি, বীজ ফালাইছে বিএনপি, চারা তুলছে বিএনপি, নিড়ানি দিছে বিএনপি, তেল দিছে বিএনপি, পাওয়ার পাম্পে পানি দিছে বিএনপি, ধান হলুদ করছে বিএনপি, কাইটা দিছে ছেলেরা, এর মধ্যে বিএনপিও ছিল, নেতৃত্বে তারেক রহমান সাহেব ছিলেন। এইটা হলো গণতান্ত্রিক রূপ 5ই আগস্টের। আরেকটা আছে 5ই আগস্টের ভিতরে যারা ছিল, ওই যে কয়েক ভ্যানগার্ড, সেই কালো শক্তি জামাত শিবির, এদের চিন্তা ছিল আইসা পাবলিককে দিয়ে এই কাজটা করায় আমরা কিন্তু ধান কাটার পরে কিন্তু ওই কাজটা করব, কি ওই 71 ভুল ছিল। প্রথম স্বাধীনতা 47 আর আসল স্বাধীনতা 24, আর 71 হইল গন্ডগোল, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল। আরে রাজাকারের বাচ্চারা, তখনই তো আমি বলছি, আরে আলবদরের বাচ্চারা কয় কি, আপনি কি বুঝছেন আমার কথাটা? এইটা হলো তাদের চিন্তা ছিল মুক্তিযুদ্ধ। এখন এটা যদি দল এখনও প্রমাণ না পায়, এখনও যদি বিএনপি প্রমাণ না পায় যে ইলেকশনের কোনো গন্ডগোল না জামাতের সঙ্গে, প্রিন্সিপাল কন্ট্রাডিকশন, কি বলবো, ইংরেজি কইমু না বাংলা কইমু, উর্দু কইমু না ফার্সি কইমু, কন্যা দেখি, প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ এ নেশন, এটা হলো মেইন। এখন প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কি? বিএনপি মনে করতেছে ইলেকশন হইলে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন, এইটা না। এইটা হলো জামাতরা 5ই আগস্ট যে কারণে সৃষ্টি করছে, তাদের চিন্তা হইলো 71 থাকবে কি থাকবে না, আমরা 71 সরায় ফেলবো। এখন এই 71-এর পক্ষের জায়গাটা খালি, বিপক্ষের জায়গাটা জামাত সহ স্বাধীনতা বিরোধীরা দখল করে ফেলছে। বিএনপির আর ওখানে যাওয়ার জায়গা নাই, ওই ফিল্ড তারা দখল করে ফেলছে। এখন বিএনপিকে দাঁড়াইলে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াইতে হবে এবং বলতে হবে আমার দল হলো শহীদ জিয়ার দল। শহীদ জিয়াই 1971-এর 27শে মার্চ বলেছিল, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা সেই মুক্তিযোদ্ধার দল, আমরা সেই মুক্তিযোদ্ধার দল, কোনো কারণেই মুক্তিযুদ্ধকে ছাড়ব না। তখন জামাত পিছাবে। আর মুক্তিযুদ্ধকে যদি বিএনপি মুখে না বলে, খালি 3টা স্লোগান দেয় নিজেদের প্রয়োজনে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা তার, আবার কয় না আর কইস না,
তাইলে কিন্তু এই দেশ ঠিক হবে না। বিএনপি একমাত্র পারে এখন বাংলাদেশকে বাঁচাইতে, মুক্তিযুদ্ধকে বাঁচাইতে। এবং এই কথাটা কোয়ার সঙ্গে সঙ্গে তারেক রহমান সাহেব উইল বি দ্য নাম্বার 1 রিয়েল লিডার অফ বাংলাদেশ। আমি কথাটা কই, না হইলে এইভাবে চলতে থাকে। আপনি সম্প্রতি জামায়াতের আমিরকে একটা চ্যালেঞ্জ দিয়েছেন যে সিলেটের 19 সিলেট বিভাগের 19টি সংসদীয় আসন রয়েছে, সংসদীয় আসনের যে কোনো একটাতে জামায়াতের আমির দাঁড়াবেন আর আপনি দাঁড়াবেন, আপনি জামায়াতের আমিরকে পরাজিত করবেন। পরাজিত করবো বলি নেই, ওইটা পরাজিত করবে মানুষ, আমি বলবো কেন? আমি দাঁড়াবো বলছি। আমাকে ফজা পাগলা কয় সবাই, এই জামাতের সবাই ফজা পাগলা কয়। আমি যে ফজা পাগলা, আরে বেটারা আমার আঙ্গুলটা সোজা করে দিলে সারা কিশোরগঞ্জ তোরা টানিয়ে নামাইতে পারবে না। আমি তো বললাম কিশোরগঞ্জে একটা সিট পাইবে না, ময়মনসিংহ ডিভিশনে একটা সিট পাইবে না। জামাত ইলেকশন করে দেয়, এটা তো গেল আমার এলাকা। এখন আমি আসি, জামাতের আমিরের এলাকা কোনটা? সিলেট না? তো সিলেট হইলে সিট কয়টা পার্লামেন্টে? সুনামগঞ্জে 5টা, সিলেট সদরে 6টা, কয়টা হইল? 11টা, মৌলভীবাজারে 4টা, 15টা, 15টা, আর হবিগঞ্জে 4টা, কয়টা হইল? 19টা। 19টা সিটের মধ্যে আমি বলছি যে আপনার বাড়ি তো কুলাউড়া, আপনি 2বার দাঁড়াইছেন, একবার পাইছেন 6,000 আর একবার পাইছেন 11,000। আমি বলছি সিলেট, গ্রেটার সিলেটে একটা সিট যদি জামাত পায় তাহলে বাপের বেটার কাম করছে। এক, কথাটা ভুল বুঝাবুঝি করেন না। আর 2 হইল আমার দল, মানে কি কোনটা? বিএনপি। বিএনপি একা দাঁড়াবো, এই কথাটা তো আমি বলি নাই। আচ্ছা, আমি দাঁড়াবো, কুলাউড়া দাঁড়াবো আমি তার সঙ্গে। ওখানে 2জন ক্যান্ডিডেট আছে, 2জনই আমার ভাই। একজন হইল আবেদ রাজা সাহেব, বিএনপির কেন্দ্রীয় নেতা, আইনজীবী। আরেকজন আছে আরও বড়, ওই হায়দ্রাবাদের মহারাজাদের, নবাবদের পরিবার, নবাব আলী সাবদার খান, আলী সালোয়ার খানের ছেলে, তার নাম আলী আব্বাস খান। 2বার জাতীয় পার্টি থেকে এমপি হয়েছে। আমার ভাইও, সেইটাও আমার ভাই। সিলেটের মাটির প্রত্যেকটা ধুলাখনা আমি চিনি। 19টা পার্লামেন্ট সিটে 37টা থানা, প্রত্যেকটা থানা আমি 3বার করে গেছি। আপনি কি, সিলেট ইজ মাই সেকেন্ড মাদারল্যান্ড। কাজে আমি এটা কইছি, আমার দল যদি আমাকে নমিনেশন দেয়, আমি সিলেটে উনি যে সিট পছন্দ করে সেই সিটে দাঁড়াবো আমি ওনার বিরুদ্ধে। কারণ ওনার লোকেরা আমাকে যে অপমান, জামাত আমাকে যে অপমান করলো আমার জন্মের পরে, সেই অপমান আমাকে কোনো দল করে নাই, শুধু কথার জন্য আমাকে অপমান করছে। তারা না ইসলাম, ইসলাম না বলে যে নাম যদি আপনি বিকৃত করে বলেন আল্লাহর নাম, তাইলে কবিরা গুনাহ হয়। তাইলে এখানে করে ওই সব মৌলানা যে আজহারির থেকে দৌড়িয়া, মৌলানা আহমদুল্লাহ সাহেব থেকে দৌড়িয়া সবাই আমার নামটা ফজা পাগলা বলছে। আমি তো সবার চেয়ে বয়সে বড়, আমার বয়স তো 78 বছর। আপনারা কি সভ্য মানুষ না? আপনারা তো মৌলানা। এখন এখন এই যে ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে জামায়াতের যে মনোভাব, এবং দেখলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই পীরের যে দল, তারাও যেটা বলছেন যে আগামী নির্বাচনে বিএনপি, মানে ডাকসু এবং জাকসুতে ছাত্রদল যেভাবে ভরাডুবি হয়েছে, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির এরকম ভরাডুবি হবে। আপনার কাছে কি মনে হয়? এইটা কোনো ডাকসু ইলেকশন না, এটা হাটহাজারী মাদ্রাসায় যত ছাত্র আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কাছাকাছি ছাত্র আছে, এটা হলো এটা সিনিয়র মাদ্রাসার একটা ইলেকশন। এবং এই সর্বনাশটা করে গেছে শেখ হাসিনা নিজে। আচ্ছা, শেখ হাসিনা নিজে কীভাবে করে গেছে, মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে আমি শ্রদ্ধা করি। ওই সব ছেলে পেলের নিয়ে, যারা শিশু, এদেরকে নিয়ে মাটিতে বৈশা খাই। বাড়িতে গেলে পরে মাদ্রাসায় গলায় জড়ায় খাই, এতিম দেখলে পরে কুলে বসায় খাই। সেই মাদ্রাসার ছেলেরা যখন দাখিল পরীক্ষা দেয় এবং আলিম পরীক্ষা দেয়, এই 2টা পরীক্ষায় 99% মার্ক পায়, 90%-এর নিচে পায় না। মার্কস পাওয়া যেমন অঙ্কে যেরকম পায় লেটার, কিন্তু ইংরেজিতে কিন্তু লেটার পাওয়া যায় না। 1000-এর মধ্যে একজন লেটার পায় না। আর এই যে জেনারেল লাইন যেটা, আমাদের মডার্ন লাইন যেটা, স্কুল কলেজের লাইন, এখানে আপনি এসএসসি পরীক্ষা দিবেন, আপনি বড় জোর 60%, 70% মার্কস পাইবেন। এবং আপনি যখন আইএ পরীক্ষা দিবেন তাই হবে। ওইখানে গিয়ে হেরে যাচ্ছে। কাজে মাদ্রাসার ছেলেগুলা, ওই যে শেখ হাসিনা সুবিধা করে দিছে, আলিম পাস করি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবে ইউনিভার্সিটিতে, যে কারণে দলে দলে মাদ্রাসার ছাত্র সামনে আইসা ভর্তি হচ্ছে, আর স্কুল কলেজে যারা পড়ে এরা পিছনে চলে যেতেছে। ঢাকা ইউনিভার্সিটি এখন কেউ ইউনিভার্সিটি, আমি এটারে কোনো ইউনিভার্সিটি মনে করি না। এখানে পাশ করে বলছি বাংলাদেশে পাশ করে ফেলবো, তাইলে তো মাহমুদুর রহমান মান্না 2বার বিপি হয়েছে, আখতারুজ্জামান বিপি জিএস হয়েছে, তাহলে তো এদের দল সারা দেশ দখল করে ফেলুন না। এইগুলো তো অনার্থক, আপনাদের কোনো কাম নাই তো সাংবাদিকদের এখন, কারণ আপনাদের হাত পাও তো বান্ধা রাখছে ইউনুস সাহেব।
কাজে এইটা লেখে লেখে মজা পান আপনারা এই ইউনিভার্সিটিতে পাস করে সারা দেশ। আচ্ছা যাই হোক, এই প্রসঙ্গ বাদ দিলাম। সেটা হচ্ছে যে এখন মানে নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি, জামাত, এনসিপি তাদের মধ্যে একটা বিশাল মতবিরোধ দেখা দিয়েছে এবং জামাত সহ ইসলামী কয়েকটা দল যুগপৎ আন্দোলনে তারা নেমেছে এবং এটাকে অনেকেই বলছেন যে এটা বিএনপি ঠেকাও মিশন। যেহেতু আপনি কয়ে ফেলছেন, এইটা হলো আমি যেহেতু আপনার সাথে খেলতে পারবো না, আপনার সাথে আমি ভোটে পারবো না, কোনোদিনই পারবো না। মানুষ মৌলানা সাহেবদের ওয়াজ শুনতে যায় হাজারে হাজার, হাজার হিসাবে 2 লাখ যায়, 3 লাখ যায়, 5 লাখ যায়। বুট করুক তো যাত্রাবাড়ি বেশি মানুষ না, খালি আমার সালাউদ্দিন সাহেবের ছেলের সাথে অথবা আমার ওই যে নবীর সাথে বুট করে দেয় তো হাজার হিসাব কয় বুট পায়। কাজে এই ধর্মীয় রাজনীতি ওই যে পিআর চায় সিআর চায়, 7% ভোট পায় তাহলে হিসাব করলে 21টা সিট পাইব। এমনি তো জামাত ইলেকশন করলে এবার 1% ভোট কমবো, আরও 6% হবে এবং ভোট সিট পাবে 10টার নিচে। 1% ভোট 1% ভোট কমবে কেন? হ্যাঁ 1% ভোট কমবে কেন? এতদিন তারা একটা খেতা গায়ে দিয়ে রাখছিল, সুন্দর একটা খেতা, এই যে 71 সনটা বুঝলে গেছিল মানুষে। এখন এই আন্দোলনে 5ই আগস্টে জয়লাভ করে গেছে আমরা কিন্তু খেতার নিচে না রে, দেখ আমরা কিন্তু আবার আইসি ফিরত। মানুষ চিনে ফেলছে এরা হইল মুক্তিযুদ্ধের রাজাকারের বংশধর, কাজে 1% ভোট কমবে। আচ্ছা, আরেকটি বিষয় যে এখন জুলাই জাতীয় সনদ নিয়ে এবং নির্বাচন এগুলা পদ্ধতি কোনো সনদ মনদ না বাইরে, এগুলা অনর্থক জায়গায় না। এই ছেলে পেলেরা কি করছে না করছে, অত যদি সনদ মনদ হয়ে থাকে তো এই ছেলে পেলেগুলা ইলেকশনের দ্বারা 2,500 ভোট পায় তো একটা মেম্বারে। অত যদি জনপ্রিয় হইতো এদের পিছন তো লাখে লাখে মানুষ যেত। এখন ঘর থেকে বাইরে না, ঘর থেকে বাইরেলেই এই ড্রাইভার আয় মারতে, রিক্সাওয়ালা মারতে আয়, ছাত্র মারতে আয়, এদেরকে কেন? যে মেয়েটা আমার বাড়ির সামনে কইছে ফজু পাগলা গ্রেপ্তার না হইলে যেমন হয় এখান থেকে, সেই মেয়েটা ডাকাতি করে 12 লাখ টাকা আনতে গেছে, 10 লাখ টাকা 5 লাখ টাকা আনছে, ধরা পড়ছে। এখন এটা আমার সারাইন লাগবো, আপনি ছাড়াবেন? মানে আপনাকে যদি উকিল নিয়োগ করে তাহলে আপনি কি ছাড়াবেন? আমি ছাড়াবো না, কারণ তো আমার মেয়ে এগুলো নষ্ট করছে। জামাত ইসলামের ঠিক করতে হইব না আমার? আমি তো দেশের ভালো চাই, আমি এদেরকে তো ভালো করতে চাই। এরাই তো শেষ করছে এই মপ করিয়া। আমি তো ওদের কেউ করতে চাই যে এই যে মাদ্রাসার ছেলেদেরকে দিয়া যে কি করায়, এটারে কি কয় তৌহিদি জনতা করায় ইসলামের নামে। ইসলামের নামে কি কেউ তৌহিদি জনতা করে? আমরা শেষের দিকে চলে আসছি। জুলাই সনদ নিয়ে, নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো বেশ মতবিরোধ রয়েছে। ওই এরা ইলেকশনে তো আইবো, কিন্তু অনেকে বলছেন যে এই ওইগুলো হইলো কথার কথা। ওই যে পিয়ার দিলে কই বাচ্চা পিয়ার পাইছি, এখন তো আমাদের ইলেকশনে যাইতে হইব, কিছু টেহা দেন। টেহা না দিতে পারলে আমরা তো শরীয়তে 4টা বিয়া করতে পারি, একজনে একটা বউ গড়ে আছে, আরো 3টা বউ বিয়া করায় দেন, না হইলে ইলেকশনে যাব না। এরা মনে করতে, আরে এইগুলো তো কোনো দাবি না। কোন দেশে পিয়ার আছে আমাকে বলুক তো, আমি চ্যালেঞ্জ করলাম। ওই ফ্রান্সে একটু আছে, অস্ট্রেলিয়াতে আছে, আমেরিকাতে আছে, মানে অনেক ইংল্যান্ডে দেশেই আছে। কোথায় আছে আমাকে বলেন? ভারতে আছে। তারা যে পাকিস্তানের জন্য স্বপ্ন দেখে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আইলি যে মনে করে বড় চাষা বাড়িতে আইছে। হ্যাঁ, ওই বড় চাষার বাড়িতে আছে পিয়ার আছে। হ্যাঁ, কোথায় পিয়ার আছে? পিয়ার ওই যে তুরস্ককে মনে করে জেডার বাড়ি, হ্যাঁ, এরদোয়ান, হিয়ানে পিয়ার আছে? কোথায় পিয়ার আছে পৃথিবীতে? এইগুলা কি কয় অনার্থক কথা। এইগুলা হলো বিনা কারণে প্রশ্ন তোলা মানুষের। বিনা কারণে হোক বা তাদের দলীয় এজেন্ডা যাই হোক, একটা তো প্রশ্ন উঠেছে। মানে এটা যদি এটা বাড়তে, কোনোদিন বাস্তবায়ন হবে না। এটা যদি বাড়তে থাকে, অনেকে আবার বলছেন যে সেনা শাসনের দিকে যেতে পারে তারা কিনা। বাস্তবায়ন, আমি আপনাকে বলে দিই নিয়মটা কি। তারা কি কোনো নিয়মই মানবে না? তারা কোনো নিয়মই মানবে না। তারা না ইসলাম করে, ইসলাম তো নিয়ম মানে, এটা তো শান্তির ধর্ম। তাইলে আপনারা যান, আপনাদের এইসবটাকে একটা ম্যানিফেস্টো করেন। বাবারে মামুনুল হক সাহেব যে বক্তৃতা করতে পারে, এরপরে চরমুনের পীর সাহেবের ছেলেরা যে বক্তৃতা করে, এরপরে আমাদের জামাতেরও দেখলাম আজহারি, তারা বক্তৃতা করে মানুষকে বুঝাক, ভাই সব পিয়ার না হইলে আপনারা বেহেস্তে যাইতে পারবেন না কয়ে বুঝাক। যদি মানুষ তারা ভোট দেয়, তারা গিয়ে পিয়ার করুক, আগে করে দিমু কেন? এই রাইট কার আছে? ওই ওর আলী রিয়াজের রাইট আছে পিয়ার করার। হ্যাঁ, আলী রিয়াজ এইগুলো আর কই না, কিচ্ছু কই না। আমার দেশটাকে বিদেশের কাছে বিক্রি করে দিতেছে চক্রান্ত করে, কই না কিছু। কিন্তু এইটারও একদিন হিসাব হবে। কিন্তু ইউ ক্যান ব্লাফ সাম মেন ফর মেনি টাইমস, মেনি মেন ফর সাম টাইমস, বাট নট অল মেন ফর অল টাইম। জাতীয় পার্টিকে নিষিদ্ধের একটা দাবি উঠছে। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে
আপনি এই দাবিটাকে কতটুকু সমর্থন করেন? নিষিদ্ধ করা, হুম। আমি শুধু জাতীয় পার্টি না, কোনো পার্টি নিষিদ্ধ করা আমি সমর্থন করি। ইভেন জামাতরে যে নিষিদ্ধ করছিল সেইটাও কিন্তু আমি একবারে বক্তৃতা করে করছি জামাতের নিষিদ্ধ আমি মানি না, আমার বক্তৃতা শুনেন। এমনকি আওয়ামী লীগের যে নিষিদ্ধ করছে সেটাও আমি মানি না। নিষিদ্ধ করবে পাবলিক। দেখেন তো আপনি পাকিস্তান সৃষ্টি করছে কি দল, কোন দলটা? পাকিস্তান যে সৃষ্টি করলো দলটার নাম কি? আওয়ামী লীগ। মুসলিম লীগ। মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ। পূর্ব পাকিস্তানে তো 47 থেকে 71 পর্যন্ত মুসলিম লীগ শাসন করছে 23 বছর। এই দলটা এটা কেউ নিষেধ করছে যে এই দল থাকতে পারবে না? এখনো মুসলিম লীগ নামে কিন্তু দল আছে। আমার বন্ধু বুলবুল নামে একজন এটার প্রেসিডেন্ট। এমনকি মুসলিম লীগকে পপুলার করার জন্য সিরাজউদ্দৌলার অভিনয় করছিল আনোয়ার হোসেন, তারে কিন্তু মুসলিম লীগের প্রেসিডেন্ট বানাইছিল। মুসলিম লীগে এখন যদি বাপ ডাকে কেউ ভোট দিব, যে ফুল মার্কা একটা ভোট দিয়ে যাও বা হারিকেন মার্কা, নিষিদ্ধ করবে পাবলিক। এইটাকে আপনি নির্বাহী আদেশে নিষিদ্ধ করার কি আছে? এগুলো তো আবার গেলে আওয়ামী লীগ যদি কোনো সময় যাইতে পারে, আবার দেখবো সব দল নিষিদ্ধ আমরা করব। এইগুলো তো আকাম করা, এইগুলো তো গণতন্ত্রের বিপক্ষে। আমি কোনো দল নিষিদ্ধ করা পছন্দ করি না, কোনো দল না। অ্যাডভোকেট ফজলুর রহমানের জীবনে সবচেয়ে বড় পাওয়া কি? আমার সবচেয়ে বড় পাওয়া ছিল আমার যখন যৌবন ছিল, দেশের প্রয়োজনে আমি মুক্তিযুদ্ধে গেছিলাম। আপনার যে এত জনপ্রিয়তা বা আপনাকে সবাই চিনে, এজন্য কি আপনাকে কেউ হিংসা করে কিনা? আমি দেখি না হিংসা করে বলে, আমি দেখি না। আমাকে যে আমি বললাম না মেয়েটার জন্য আমি নড়বো, মেয়েটাকে জেলখানা থেকে বাইর করার জন্য, ওই যে মেয়েটা কি নাম, ফারিয়া না কি নাম, তোমা, যে মেয়েটা জেলে গেছে, আমি কাউকে করি না। কত ধরনের কথা আমার বিরুদ্ধে লেখে, বিশ্বাস করেন আমাকে ফজু পাগলা বলে। ফজলুর রহমান, আমি ফজলুর রহমান 1 to 10 কোনো ক্লাসে আমি সেকেন্ড হই নাই। আমি জীবনে একটা টাকা কারো কাছ থেকে হাত পাইতে দেই নাই, জীবনে চাঁদাবাজি করি নাই। আমি জীবনে একটা লোকরে মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, একটা চর দেই নাই আইনের বাইরে। আমারে কয় ফজু পাগলা। এই দেশে আমার একটা গড় নাই, একটা বাড়ি নাই, একটা জমি নাই, আমি ফজু পাগলা? কয় কি? এবং কয় জামাতের মতো দল, যে নিজেকে বলে জামাতে ইসলাম, ইসলামের দল, এরা এই দেশে ক্ষমতায় যাবে আমি বাইচা থাকতে, তাইলে আমি আত্মহত্যা করে ফেলবো। কি বলেন? একটু পেছনের দিকে যেতে চাই। আপনি বিএনপিতে, আপনি আপনার একটা প্রোগ্রামে দেখেছিলাম বা আপনি বলছিলেন যে আপনি বিএনপিতে যাওয়ার ক্ষেত্রে প্রয়াত জাফরুল্লাহ চৌধুরী বড় একটা ভূমিকা রেখেছিলেন। ওই বিষয়টা একটু জানতে চাই। জাফরুল্লাহ চৌধুরীর সাথে 1988 সন থেকে আমার রিলেশন। যখন ঢাকা শহর পানিতে ডুবে গেছিল, আপনারা তখন ছোট ছিলেন, আমি তখন এক্স এমপি হয়ে গেছি। আমি কিন্তু 40 বছর আগে এমপি হয়েছি। তা আমি গেছি, পরে জাফরুল্লাহ চৌধুরী আমাকে আটা দিছে, গম দিছে, আমাকে রুটি বানায় খাওয়ানোর জন্য টাকা দিছে। আমি 5টা থানার মানুষকে জাফরুল্লাহ চৌধুরী আটা, রুটি আর গুড় দিয়া খাওয়াইয়া বাঁচাইছি। 88 সন, 94 সন, সর্বশেষ যখন 2004 সনে সবচেয়ে বড় বন্যা হইল আমার এলাকাতে, তখন জাফরুল্লাহ চৌধুরী আমার এলাকার 2টা 3টা থানা, আমার যে এমপি এলাকা, সব রে খাওয়াইছে। কত টন চাউল দিছে, এটা এই গুদাম খুলে দিছে ফজলুর রহমানের দিয়ে, কারণ উনি জানতো আমি চুরি চামারি করি না। আর আমার একটা মুক্তিযোদ্ধার টিম এমন আছিল, শত শত ফজলুর রহমানের পক্ষে কাজ করবো করে সব খাওয়াইছি, সে বিশ্বাস করছে। এরপরে আমার এলাকা আগাম বন্যায় চলে যাইতো পানি হাওর, উনি 11 কোটি টাকা দিয়ে একটা 35 কিলোমিটার বান করে দিছে, বাদ দিয়ে দিছে। 5টা ইউনিয়নের হাজার হাজার মানুষ খায়া বাঁচতে পারে, 20,000 একর জমি উনি সেভ করে দিছে। কাজে উনার প্রতি আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়েছি না। তখন আমি কৃষক শ্রমিক জনতা লীগ করি। কাদের সিদ্দিকী যে দলটার প্রেসিডেন্ট, আমি জেনারেল সেক্রেটারি। জাফরুল্লাহ চৌধুরী বলল, ছোটো দল করে হইব না রে ফজলু, তুই আমার সাথে লো, তুই একটা বড় দল কর। আমিও বাম রাজনীতি করি, অনেক কিছু করি, এখনও বাম চিন্তা আমার মাথায় আছে, কিন্তু আমি বড় দলের সাথে মিল্লা থাকি। তুই একটা বড় দলে অবস্থান নে। ওই জাফরুল্লাহ চৌধুরী কিন্তু আমাকে, জাফরুল্লাহ চৌধুরী আর নিউ এজের নুরুল কবির সাহেব, এখনও নুরুল কবির সাহেব আপনার এখানে পাশেই আছে, এই 2জন আমাকে বুঝাইয়া কিন্তু বলল যে আপনি বিএনপিতে যান।
ওই কিন্তু আমি গেলাম। এই যে সম্প্রতি আর আমার এলাকার মানুষের একটা আবেদন ছিল যে গামছা মার্কা লইয়া হইতো না, আপনি একটা বড় দলে যান। সেটাও আছে। দু একদিনের মধ্যে আপনার সবগুলো বক্তব্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে এবং কিছুটা যেটা আপনি আর আগেও বললেন কিছুটা মানে বিকৃত করেও আসে অনেক ক্ষেত্রে। একটা বক্তব্য সামনে আসছিল যে আপনি বলছেন যে যদি দল তৈরি করি তাহলে বিএনপি চেয়ে বড় দল তৈরি করবো, এটা কি আপনার আসলে এভাবে বলেছেন নাকি অভিমান আমি করে আমার সামনে আমি আল্লাহর দোহাই করে কইতেছি এই ধরনের কোনো বক্তৃতা আমি করি নাই, বা হাসিনা ওখানে কুত্তার মতো মোর বই কথাটা এইটা কিভাবে আইলো আমি আর কল্পনা করে পাইতেছি না ভাই। আচ্ছা, কেমনে কিভাবে আইলো আমি কইলে এটা না করবো কেন? এটা তো এমন কোনো মহাপাপের কথা না যে আমার জেল হয়ে যাবে। বিএনপির চেয়ে বড় দল করবো এটা যদি আমি বলে থাকি এটা তো আর আমার মহাপাপ হয়েছে না, কিন্তু আমি এই কথাটা বলি না কারণ আমি জানি এটা আমার পক্ষে, আমি এত বাজে কথা বলি না। আমার কথাটা কি বুঝছেন? আর আমি এখনো বিএনপি করি, এই কথাটা কেন বলবো? নিশ্চয়ই এখানে কোনো ধরনের এআই নামে আমাকে পাঠাইলে 2-4 জনে পাঠাইছে আপনাকে এআই করে কিভাবে নাকি কি করে এখন। আচ্ছা, হ্যাঁ, কথাটা বুঝছেন? এইরকম ওই যে আমরা 10,000 বছর পর্যন্ত ভারতীয় ছিলাম, বুঝতে পেরেছি। এই ধরনের কথাই আমি বলি নাই যে শেখ হাসিনা দিল্লিতে ফুরিয়া কুত্তার মতো সে আর বা বিএনপির সে, এই কথাই আমি তবে হ্যাঁ এই কথাটা বলছি, এখনো বলছি আপনাকে, বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নেয় আজকের প্রেক্ষাপটে, তাইলে মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু শেখ হাসিনা দাঁড়াইতে হইব না, আওয়ামী লীগও দাঁড়াইতে হইব না, একটা রাজনৈতিক শক্তি কিন্তু দাঁড়াবে। এই কথা আমি কমু। আরে আমি তো পলিটিক্যাল সায়েন্সের ছেলে। কিন্তু বিএনপি তো মুক্তিযুদ্ধেরই দল, বিএনপির প্রতিষ্ঠাতা। ভালো, দাঁড়াইলে ভালো, আমি তো আছি বিএনপিতে। জি, ধন্যবাদ জানাচ্ছি। আপনি আজকে অনেক কষ্ট করে আমাদের সময় দিয়েছেন। আমাদের আজকের মতো এখানেই শেষ করছি। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সময়ের আলাপ। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং আইনজীবী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি যদিও এখন তার পদটি স্থগিত অবস্থায় আছে, অ্যাডভোকেট ফজলুর রহমান। ফজলুর রহমান, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপনি আমাদের এবং আজকের আপনার চ্যানেলকে প্রোগ্রাম। আমার অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের মানুষ এবং বিদেশে যারা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।